কেমিস্ট্রি ক্লাসে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন বা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে। তো দেখো বোর্ডে অলরেডি টপিকটা লেখা আছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। সো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নিয়ে আমরা যখন আলোচনা করব শুরুতেই আমাদের যেই টপিকটা আসে সেটা হচ্ছে গ্যাস, রাইট? সো গ্যাস নিয়ে আমাদের বেশ অনেক পড়াশোনা করতে হবে। গ্যাস নিয়ে অনেক সূত্র আছে। সো গ্যাসের সূত্রসমূহ আমরা সম্পর্কে বুঝবো এবং সূত্রগুলো ভালোভাবে জানবো, বেসিকগুলো ভালোভাবে শিখবো, দেন আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে যাব। ওকে, সো প্রথমে আমরা শুরু করে দেই। আমাদের টপিক 1 হচ্ছে গ্যাস। গ্যাস কী জিনিস সেটা আমরা সবাই জানি, তাই না? গ্যাস হচ্ছে পদার্থের এক ধরনের অবস্থা। আমরা জানি কি পদার্থের অবস্থা হচ্ছে 3 প্রকার। কি তিন ধরনের হতে পারে পদার্থের। কীরকম? কঠিন, তরল, বায়বীয়, রাইট? সো যে পদার্থের যে বায়বীয় অবস্থা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি গ্যাস। সো গ্যাসের মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা যদি একে একে দেখার চেষ্টা করি, 1 নাম্বার হচ্ছে গ্যাসের কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ ন্যূনতম এবং আন্তঃআণবিক দূরত্ব তাহলে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ ন্যূনতম এবং আন্তঃআণবিক দূরত্ব হচ্ছে অনেক বেশি। এই কথাটার মানে কি? আন্তঃআণবিক আকর্ষণ বলতে বোঝায় যে একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যবর্তী যে সম্পর্ক সেটাই হচ্ছে কি আন্তঃআণবিক। আর আকর্ষণ বলতে বোঝায় যে একটা অণু এবং আরেকটা অণুর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ। আর দূরত্ব বলতে বোঝায় একটা অণুর সাথে আরেকটা অণুর যে মধ্যবর্তী দূরত্ব তাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। এবার আমরা কল্পনা করি এটা হচ্ছে একটা পাত্র এবং এই পাত্রের মধ্যে গ্যাসের অণুগুলা এভাবে ছড়ানো ছিটানো থাকে, রাইট? তো এভাবে ছড়ানো ছিটানো থাকার অর্থ হচ্ছে এটাই যে গ্যাস অণুসমূহের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বল যেহেতু ন্যূনতম, তাই এরা হচ্ছে একে অপরের থেকে ম্যাক্সিমাম দূরত্ব অবস্থান করে বা তাদের আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। ওকে, সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটার কারণে আমরা গ্যাসকে আলাদাভাবে চিহ্নিত করতে পারি কঠিন এবং তরল থেকে, রাইট? সো আমরা গ্যাসের এই বৈশিষ্ট্যটা জানলাম। এবার নেক্সট যে বৈশিষ্ট্যটা জানবো সেটা হচ্ছে গ্যাসের অণুসমূহ সমস্ত পাত্রের মধ্যে বিচরণ করে এবং পাত্রের আয়তনই গ্যাসের অণুসমূহের আয়তন। ওকে, সো এখানে যেটা বলা হয়েছে যে গ্যাসের অণুসমূহ সমস্ত পাত্রের মধ্যে বিচরণ করে এবং পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের অণুসমূহের আয়তন। তো এখানে এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি, যেটা হচ্ছে যে আমাদের যখন এই পাত্রটার কথা আমরা বলতেছি, হ্যাঁ, সো এই পাত্রের মধ্যে এই পাত্রের আয়তন ধরো হচ্ছে ভি, ঠিক আছে? এখন গ্যাস অণুসমূহ যখন এই পাত্রের মধ্যে বিচরণ করবে, এই পাত্রে পুরোটা জুড়েই কিন্তু গ্যাস অণুসমূহ বিচরণ করবে। যেহেতু পুরোটা জুড়েই গ্যাস অণুসমূহ বিচরণ করবে, তাই পাত্রের আয়তন যেটা গ্যাস অণুসমূহের আয়তনও সেটাই একই। অর্থাৎ আমি বলতে পারি এখানে ধরো ফর এক্সাম্পল যদি এ গ্যাস পুরো পাত্র জুড়ে বিচরণ করে, তাহলে এ গ্যাসের আয়তন যেটা পাত্রের আয়তন কি সেম। সো সেক্ষেত্রে আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমরা দেখব যে কোনো একটা পাত্র দেয়া আছে এবং পাত্রের আয়তন দেয়া আছে, রাইট? সো সেখান থেকে আমাদেরকে বলে যে গ্যাসের তাপমাত্রা বের করো, অথবা অত ডিগ্রি সেলসিয়াসে বা এক্স ডিগ্রি সেলসিয়াসে ওয়াই ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত হবে সেটা নির্ণয় করো। তখন আমরা ধরে নিব যে গ্যাস সমূহের আয়তন হচ্ছে পাত্রের আয়তন যেটা দেওয়া আছে সেটাই, রাইট? অর্থাৎ পাত্রের আয়তনই হচ্ছে গ্যাস অণুসমূহের আয়তন। এবার আরেকটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে
আমরা দুইটা বৈশিষ্ট্য দেখলাম, এবার 3 নাম্বার বৈশিষ্ট্যে আমরা চলে যাই। তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে গ্যাস অণুসমূহ সম্মিলিতভাবে পাত্রের গায়ে লম্বভাবে বল প্রয়োগ করে। গ্যাস অণুসমূহ কি করে? সম্মিলিতভাবে পাত্রের গায়ে লম্বভাবে বল প্রয়োগ করে। অর্থাৎ এই গ্যাস অণুসমূহটা লম্বভাবে এই পাত্রের উপরে একটা বল প্রয়োগ করলো, এই গ্যাস অণুসমূহটা একইভাবে আবার পাত্রের উপরে এক ধরনের বল প্রয়োগ করলো, রাইট? সো আমরা ফিজিক্সে এই কনসেপ্টটা শিখে আসছি যে যদি কোনো একক ক্ষেত্রফলের উপরে লম্বভাবে কোনো বল প্রয়োগ করা হয় তখন সেটাকে আমরা কি বলি? চাপ, রাইট? সো কোনো একক ক্ষেত্রফলের উপরে যদি লম্বভাবে বল প্রয়োগ করা হয় তখন আমরা সেটাকে কি বলি? চাপ। তাহলে এক্ষেত্রে গ্যাসের অণুসমূহ যেহেতু পাত্রের গায়ে লম্বভাবে বল প্রয়োগ করে, তাই আমরা বলতে পারি যে গ্যাসের অণুসমূহ অ্যাকচুয়ালি কি প্রয়োগ করে? চাপ প্রয়োগ করে। দ্যাটস কারেক্ট। তাহলে আমাদের গ্যাসের আমরা আরেকটা প্যারামিটার বা আরেকটা রাশি আমরা পেলাম, সেটা হচ্ছে কি? চাপ। এবং এই চাপটা অ্যাকচুয়ালি কি? যে গ্যাস অণুসমূহ সম্মিলিতভাবে পাত্রের গায়ে যে পরিমাণ বল প্রয়োগ করে এবং বলটা অবশ্যই লম্বভাবে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা গ্যাসের দুইটা প্যারামিটার পেলাম, তাই না? একটা হচ্ছে আয়তন, আরেকটা হচ্ছে কি? প্রেসার। আমরা যদি নেক্সট বৈশিষ্ট্যের দিকে যাই তাহলে আমরা সবাই জানি যে গ্যাস অণুসমূহকে যদি আমরা তাপ দিই, হ্যাঁ, এই কথাটাকে আরেকভাবে বলা যায় যে গ্যাস অণুসমূহের তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি বা পাত্রের তাপমাত্রা যদি আমরা বৃদ্ধি করি। ফর এক্সাম্পল, এই পাত্রের টেম্পারেচার দেওয়া আছে মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এখন 0 ডিগ্রি সেলসিয়াসে যেই সিচুয়েশনে অণুগুলো অবস্থান করতেছে, আমি যদি টেম্পারেচারটাকে বাড়িয়ে দেই, ধরো ফর এক্সাম্পল আমি টেম্পারেচারটাকে 25 ডিগ্রি করে ফেললাম, যদি আমি 0 ডিগ্রি থেকে টেম্পারেচারকে বাড়িয়ে 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাই তাহলে কি ঘটবে? আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে কি জানি? যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, শক্তির কোনো ধ্বংস নেই, কোনো সৃষ্টি নেই, রাইট? সো সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যে শক্তিটা দিচ্ছি, আমরা কোন শক্তিটা দিচ্ছি? আমরা দিচ্ছি তাপ শক্তি, রাইট? এবং এই অণু পরমাণু সমূহ যে চারদিকে ছোটাছুটি করতেছে, দ্যাটস ওয়াই তাদের ওই শক্তিটা কি শক্তি? গতিশক্তি। খেয়াল করে দেখো, আমি দুইটা শক্তির কথা কিন্তু বললাম যে আমরা অলরেডি যে তাপটা দিচ্ছি সেটা হচ্ছে কি? তাপ শক্তি। আর সেকেন্ড যে শক্তিটার কথা বললাম, অণু পরমাণু সমূহের ছোটাছুটির কারণে যে শক্তি, সেটাকে কি বলছি? গতিশক্তি, রাইট? সো দুইটা শক্তি, একটা হচ্ছে তাপ শক্তি আর 2 নাম্বার হচ্ছে গতিশক্তি, রাইট? এই দুইটার একটা সম্পর্ক আছে। আমরা যদি তাপ শক্তিটা বৃদ্ধি করি, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করি, যদি আমরা পাত্রের তাপমাত্রা বৃদ্ধি করি 0 ডিগ্রি থেকে 25 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে তাপ শক্তিটা বৃদ্ধি পাচ্ছে। যদি তাপ শক্তি বৃদ্ধি পায়, সেই অতিরিক্ত যে তাপ শক্তি সেইটা করবে কি? অণু পরমাণুগুলোর মধ্যে যে গতিশক্তিটা আছে সেটাকে বাড়িয়ে তুলবে। অর্থাৎ ব্যাপারটা যদি সহজ করে বলি, তাহলে আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে গ্যাসের অণুগুলা বেশি ছোটাছুটি করবে, তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। এবং আমি যে এক্সট্রা হিটটা দিলাম বা এক্সট্রা তাপ দিলাম, সেই তাপের জন্য অণু পরমাণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ আমরা আরেকভাবে বলতে পারি যে তাপ শক্তি গতিশক্তি রূপে মুক্ত হচ্ছে, রাইট? বা রূপান্তরিত হচ্ছে, সরি। তো তাপ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রে যেহেতু তাপ শক্তির কথা বলতেছি, তাহলে আরেকটা রাশি আমাদের চলে আসে, তাই না? বলো তো তোমরা সবাই যে তাপ আমরা কি দিয়ে পরিমাপ করে থাকি? খুবই ইজি, সেটা হচ্ছে তাপমাত্রা, রাইট? সো আমরা তাপ শক্তি যে বাড়ছে বা কমছে, হ্যাঁ, কোনো বস্তু তাপ নিবে না দিবে, এটা কিভাবে বুঝি? আমরা তাপমাত্রা দিয়ে, রাইট? সো আমরা তাপমাত্রা দিয়ে তাপকে পরিমাপ করে ফেলি। তো এক্ষেত্রে আমাদের গ্যাসের আরেকটা রাশি বের হলো, সেটা হচ্ছে কি? টেম্পারেচার বা তাপমাত্রা।
তাহলে এই পর্যন্ত অ্যানালাইসিসে এসে আমরা কি পেলাম? আমরা সামগ্রিক অর্থে 3টা রাশি পেলাম গ্যাসের জন্য। একটা হচ্ছে কি প্রেসার, 2 নম্বর হচ্ছে ভলিউম, 3 নম্বরে হচ্ছে টেম্পারেচার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো আমরা এই 3টা প্যারামিটার নিয়ে পরবর্তীতে কাজ করব। তাহলে আমরা ইন টোটাল গ্যাসের কয়টা প্যারামিটার পেলাম বলো তো? আমার সাথে সাথে রিপিট করো। আমরা পেলাম হচ্ছে চাপ বা প্রেসার, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি। 2 নাম্বার তাপমাত্রা বা টেম্পারেচার, যেটাকে আমরা টি দিয়ে প্রকাশ করে থাকি, রাইট? 3 নাম্বার আয়তন বা ভলিউম, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে আমরা 3টা প্যারামিটার বা 3টা রাশি পেলাম, তাই না? একটা হচ্ছে চাপ, তাপমাত্রা, আয়তন। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই 3টা রাশির মধ্যে এক ধরনের পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ এই 3টা রাশি একটা বাড়াইলে আরেকটা কমে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটা বাড়াইলে আরেকটাও বেড়ে যায়, রাইট? সো এখানে একটা আরেকটা বলাতে তোমরা একটু কনফিউজ হয়ে গেছো যে ভাই আসলে কি বলতে চাচ্ছে, যে কোনটা বাড়াইলে কোনটা কমে, কোনটা কমাইলে কোনটা বাড়ে, রাইট? সো আমি কনফিউশনটা ক্লিয়ার করছি। তার আগে চলো আমরা একটা ছন্দ শিখে আসি, তাই তো? ছন্দটা হচ্ছে কি এরকম, ব তা চা 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 খায়। ওকে, সো ছন্দটা হচ্ছে এরকম, ব তা চা 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 খায়। চা তো আমরা সবাই খাই, আমরা, বাট এখানে আমাদের স্পেসিফিক্যালি মনে রাখতে হবে যে বতা চাচা চা খায়। এখন এই অ্যাকচুয়ালি এই নিমোনিকটা দিয়ে বা এই ছন্দটা দিয়ে আমরা আসলে কি জানতে পারি? ব দিয়ে বলা হয় হচ্ছে বয়েলকে, বয়েল। তা দিয়ে বোঝায় হচ্ছে তাপমাত্রা স্থির। চা দিয়ে বোঝায় হচ্ছে চার্লসকে, চা দিয়ে বোঝায় হচ্ছে চাপ স্থির। এই চা দিয়ে বোঝায় হচ্ছে চাপীয় সূত্রকে, চাপীয় সূত্র। এবং আয় দিয়ে বোঝায় হচ্ছে আয়তন স্থির। তাহলে সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস দেখতে পেলাম যে ব দিয়ে হচ্ছে বয়েল, তা দিয়ে হচ্ছে তাপমাত্রা স্থির, চা দিয়ে হচ্ছে চার্লস, চা দিয়ে হচ্ছে চাপ স্থির, চা দিয়ে হচ্ছে চাপীয় সূত্র, এবং এই সূত্র প্রদানকারী ব্যক্তির নাম হচ্ছে গে লুসাক। আমরা একটু ছোট করে লিখে ফেলি এখানে নামটা। এটাকে অনেক সময় গে লুসাকের সূত্রও বলা হয়, গে লুসাকের চাপীয় সূত্র। তো চাপীয় দিয়ে হচ্ছে গে লুসাক, এবং খায় অর্থাৎ আয়, আমরা যদি খায়টাকে একটু সন্ধি বিচ্ছেদ করে উচ্চারণ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আয়। আমি যদিও বাংলা এত ভালো না, সো তোমরা হয়তো বাংলা যদি ভুল হয় তাহলে বুঝতে পারবে হোপফুলি, যে খায় আয়। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা আয় শব্দটা আসতেছে, তো আয় দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে আয়তন স্থির। তাহলে এই নিমোনিকটা দিয়ে আমরা কি বুঝতে পারলাম? যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, এবং চাপীয় সূত্রে আয়তন স্থির। এখন তুমি বলতে পারো যে ভাইয়া অ্যাকচুয়ালি এটা দিয়ে কি বোঝা গেল, তাই না? এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝা গেল? কারণ এখানে স্থির, তারপরে চলমান, হ্যাঁ, বা নিশ্চল, গতিশীল, এই জিনিসগুলা কি বোঝা থাকে? আমি এই জিনিসগুলা হচ্ছে ক্লিয়ার করতেছি একে একে। ফার্স্ট অফ অল আমরা প্রথম সূত্রে চলে যাই। আমরা আজকে অনেকগুলো সূত্র পড়ব। প্রথমত আমাদের সিলেবাসে অনেকগুলো সূত্র আছে গ্যাস রিলেটেড, এবং প্রত্যেকটা সূত্রই আসলে গ্যাসকে নিয়ে কাজ করে, এবং পার্টিকুলারলি এই 3টা প্যারামিটার নিয়ে কাজ করে। আরও প্যারামিটার হয়তো ভবিষ্যতে আরও যুক্ত হবে ভবিষ্যতে, কিন্তু এই জায়গাতে এই 3টা প্যারামিটার নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে। সো আমরা শুরু করি। প্রথমে আমরা যা সূত্র শিখব তার নাম হচ্ছে বয়েল, রবার্ট বয়েল, ঠিক আছে? সো বয়েলের সূত্রটা আমরা একটু শেখার চেষ্টা করি। প্রথমেই আমরা শুরু করব বয়েলের সূত্র দিয়ে। তাহলে আমাদের টপিক 1 হচ্ছে গ্যাস ছিল, এবং গ্যাসের আমরা বেশ কিছু বৈশিষ্ট্য শিখলাম, এবং বৈশিষ্ট্য শিখে আমরা সেখানে 3টা প্যারামিটার পেলাম। একটা হচ্ছে চাপ, প্রেসার, তাপমাত্রা, টেম্পারেচার, এবং আয়তন, ভলিউম। আর এখানে আমরা একটা হচ্ছে গিয়ে নিমোনিকও শিখলাম, যে বতা চাচা চা খায়। বাট এই নিমোনিকটা আমি এখন বুঝবো না, এই নিমোনিকের গুরুত্বটা তোমরা একটু পরেই ধরতে পারবে। যখন আমরা 3টা সূত্র শিখে আসবো তখনই বুঝতে পারবো যে এই নিমোনিকটা আমাদেরকে কিভাবে হেল্প করে। ওকে, সো ফার্স্ট অফ অল চাপ, তাপমাত্রা এবং আয়তন, এই 3টা প্যারামিটারকে ঘিরে আমাদের যে সকল গ্যাসের সূত্র আছে সেগুলো এখন আমরা একে একে শিখবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের টপিক 2-তে। টপিক 2 হচ্ছে বয়েলের সূত্র। তো টপিক 2,
বয়েলের সূত্র। এখন আমাদেরকে একটা জিনিস আসলে ফিক্স করতে হবে। আমরা যখন তিনটা প্যারামিটার নিয়ে কাজ করতেছি, অর্থাৎ পিভিটি, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, হ্যাঁ, কখনোই আমরা যদি তিনটাকেই পরিবর্তনশীল রাখি বা তিনটাকেই একই সাথে বাড়াই অথবা কমাই, তাহলে কিন্তু আমাদের সম্পর্ক বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই তো? সো দ্যাটস ওয়াই আমরা করি কি সাধারণত, যে তিনটা প্যারামিটার থেকে যে কোনো একটাকে আমরা স্থির ধরে নিই বা একটাকে আমরা ফিক্সড রাখি, একটাকে ফিক্সড রেখে বাকি দুইটাকে পরিবর্তন করি। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো আমরা প্রেসারকে স্থির রাখলাম, অর্থাৎ প্রেসার অপরিবর্তিত থেকে গেল, প্রেসারের কোনো চেঞ্জ নাই, আগে একই যা প্রেসার ছিল পরেও কি সেম প্রেসার। আমরা পরিবর্তন করলাম কি শুধুমাত্র আয়তন আর তাপমাত্রা। ধরো আমরা আয়তন বাড়াই দিলাম, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে তাপমাত্রা কি কমছে নাকি বাড়তেছে, রাইট? দ্যাট মিনস আমরা যদি প্রেসারটাকে কনস্ট্যান্ট বা স্থির রাখি, তাহলে আমরা তাপমাত্রা আর আয়তনের মধ্যবর্তী সম্পর্কটাকে ক্যাচ করতে পারবো, বা মধ্যবর্তী সম্পর্কটা বুঝতে আমাদের জন্য ইজিয়ার হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বয়েলের সূত্রে চলে যাই। বয়েলের সূত্রে আমরা এখানে কাকে স্থির ধরেছি? আমরা বয়েলের সূত্রে স্থির ধরেছি হচ্ছে তাপমাত্রাকে, দ্যাট ইজ টেম্পারেচারকে আমরা কি করেছি? স্থির করে দিয়েছি, রাইট? সো তাহলে বয়েলের সূত্রের প্রথম কথাই হচ্ছে এখানে তাপমাত্রা কি স্থির। তাহলে সেক্ষেত্রে কি পরিবর্তিত হবে? প্রেসার আর ভলিউম পরিবর্তিত হবে, তাপমাত্রা স্থির হয়ে গেছে। যেহেতু তাপমাত্রা স্থির হয়ে গেছে তাই তাপমাত্রা পরিবর্তিত হবে না, পরিবর্তিত হবে প্রেসার আর কে ভলিউম, রাইট? সো তাহলে প্রেসার আর ভলিউম যদি পরিবর্তিত হয়, তাহলে প্রেসার আর ভলিউমের সাথে সম্পর্কটা কি? এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যে আমরা যদি কোনো একটা গ্যাস পাত্রের টেম্পারেচারটাকে ফিক্সড করে ফেলি, মানে টেম্পারেচারটাকে বাড়তেও না দেই কমতেও না দেই, ফিক্সড রাখি, তাহলে দেখা যাবে কি সেই পাত্রের প্রেসার আমি যত বাড়াবো আয়তন তত কমে যাবে। আবার উল্টা দিকে আয়তন যত বাড়াবা প্রেসার তত কি হবে? কমে যাবে। এই ধরনের সম্পর্ককে আমরা ফিজিক্সের ভাষায় কি বলি বলো তো? রাইট, ব্যস্তানুপাতিক। হ্যাঁ, সো এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক। যখন দেখি যে একটা রাশি বাড়াইলে আরেকটা রাশি কমে যায়, আবার একটা রাশি কমাইলে আরেকটা রাশি বেড়ে যায়, এই ধরনের সম্পর্ককে আমরা ফিজিক্সে কি বলি? ব্যস্তানুপাতিক। সো প্রেসার যদি আমি বাড়াই, দ্যাট ইজ প্রেসার যদি আমি বাড়াই, তাহলে ভলিউম কি হবে? কমে যাবে। আবার প্রেসার যদি আমি কমাই, তাহলে ভলিউম কি হবে? বাড়বে। তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলতেছি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। কখন? যখন তাপমাত্রা স্থির। তাহলে আমরা বয়েলের সূত্রটাকে কি এভাবে বলতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় চাপ কোনো গ্যাস পাত্রের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। সহজ ভাষায় এভাবে বলা যায় না? খেয়াল করে দেখো, আরেকবার আমি বলছি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাস পাত্রের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমি যদি চাপ বৃদ্ধি করি আয়তন কমে যাবে, আয়তন যদি বাড়াই চাপ কি হবে? কমে যাবে, রাইট? তো এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার তোমরা ছোটবেলায় শিখে আসছো যে কোনো একটা সমানুপাতিক ধ্রুবক বা কোনো একটা সমানুপাতিক চিহ্ন, এটা যদি উঠাইতে হয়, হ্যাঁ, আমরা ম্যাথ করার ক্ষেত্রে তো কখনো সমানুপাতিক চিহ্ন দিয়ে ম্যাথ করতে পারি না, তাই না? আমাদের ম্যাথ করার জন্য একটা সমীকরণের প্রয়োজন হয়। সো আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে একটা সমীকরণে রূপান্তর করি, তাহলে অবশ্যই এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে, রাইট? আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে রিপ্লেস করে একটা সমীকরণ আনতে চাই, সমীকরণ বা সমান চিহ্ন আনতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে কি করতে হবে? একটা ধ্রুবক বসাতে হবে। এই ধ্রুবকটার নাম কি? এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। ওকে, এটা সব ক্ষেত্রে যত সূত্র আছে এরকম সম্পর্কের সব সূত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য, যে আমাদের এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হবে। ওকে, তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? P = K × 1/V। এবার আমরা যদি এই সমানুপাতিক ধ্রুবকের মানটা বের করতে চাই, তাহলে আমরা যেটা দেখব যে K = আমরা কি লিখতে পারি বলো তো? PV। K = PV। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের গাণিতিক প্রকাশ, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ম্যাথ করতে পারবো। PV = কনস্ট্যান্ট। ওকে, এক্ষেত্রে আমরা দেখতে পেলাম কি যে PV = কি? K, রাইট? K হচ্ছে কি? আমাদের সমানুপাতিক ধ্রুবক। সেক্ষেত্রে আমরা যদি এই জিনিসটাকে এভাবে লেখার চেষ্টা করি, প্রথমে যদি প্রেসার
P1 থাকে এবং ভলিউম যদি V1 থাকে, পরে হবে প্রেশার 2, ভলিউম হবে কি 2। মানে ব্যাপারটা হচ্ছে প্রথম কেসে যদি প্রেশারকে P1 ধরি এবং ভলিউমকে V1 ধরি, তাহলে পরবর্তী কেসে আমরা প্রেশারকে P2 ধরবো, ভলিউমকে কত ধরবো V2 ধরবো, এবং দুই ক্ষেত্রে এদের গুণফল সর্বদা কি হবে সমান হবে, এবং এটাকে কি বলা হয় বয়েলের সূত্র। আশা করি তোমরা বুঝতে পারছো এই পয়েন্টটা। এটা হচ্ছে বয়েলের সূত্র, এবং বয়েলের সূত্রের একটা গাণিতিক প্রকাশ, অর্থাৎ P1 V1 ইকুয়ালস টু কি P2 V2। এবার আমরা ছোট্ট করে একটু বয়েলের সূত্রের গ্রাফটা দেখে আসি, হ্যাঁ, বা লেখচিত্রটা একটু দেখে আসি। লেখচিত্রটা কীরকম হতে পারে? ধরো ফর এক্সাম্পল আমরা এক্স অক্ষে আমরা ধরো প্রেশার নিলাম, আর ওয়াই অক্ষে আমরা নিলাম ভলিউম, ঠিক আছে? এক্স অক্ষে আমরা নিলাম হচ্ছে প্রেশার এবং ওয়াই অক্ষে নিলাম হচ্ছে ভলিউম। তখন কার্ভটা হবে এরকম। এই ধরনের লেখচিত্রকে বলা হয় হচ্ছে আইসোথার্ম। এই ধরনের লেখচিত্রকে কি বলা হয় আইসোথার্ম। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া এইরকম কেন হলো, তাই না, এইরকম শেপ কেন হলো? অ্যাকচুয়ালি তুমি দেখো, আমরা যতই আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, অর্থাৎ প্রেশার বাড়তেছে, এক্স অক্ষের দিকে যখন অগ্রসর হচ্ছি প্রেশার বাড়তেছে, আস্তে আস্তে দেখো ভলিউমের রেটটা কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? এই যে দেখো এই পয়েন্টটা যত কথা যদি আমি বলি, এই পয়েন্টে ভলিউম অনেক হাই, বাট দেখো প্রেশার কি অনেক কম, রাইট? আবার পরবর্তীতে আস্তে আস্তে দেখো এই পয়েন্টটাতে প্রেশার অনেক বেশি কিন্তু ভলিউম কি অনেক কম। তোমরা কি বুঝতে পারছো? এখানে ধরো আমি ধরলাম 0, এটা দিলাম 5, এটা দিলাম হচ্ছে ধরো 10, এটা 15। এখানে ধরো কার্ভে আমরা লিখলাম এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে প্রেশার, রাইট? আর এটা হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম হচ্ছে এদিকে, প্রেশার হচ্ছে এদিকে। খেয়াল করে দেখো এই পয়েন্টের কথা যদি আমরা বলি, তাহলে এই পয়েন্টে দেখো ভলিউম কত 15 একক, কিন্তু প্রেশার কত একক 5 একক, রাইট? এই পয়েন্টে ভলিউম হচ্ছে 15 একক কিন্তু প্রেশার কত একক 5 একক, রাইট? আস্তে আস্তে দেখো প্রেশার আমি বাড়াচ্ছি, অর্থাৎ 5 থেকে 15তে গেলাম। এখন 15তে যখন গেলাম তখন আমার ভলিউমটা কত চলে আসছে, এই যে 5। কি বোঝা গেল? আমার যখন ভলিউম 15 ছিল তখন ছিল কি প্রেশার 5 একক। আবার যখন আমরা প্রেশার বাড়াইলাম, অর্থাৎ 5 থেকে 15তে গেলাম, তখন দেখলাম ভলিউম দেখছো কমে গেছে, 15 থেকে কততে আসছে 5-এ। অর্থাৎ এটা কি সাপোর্ট করে বলো তো? এটা সাপোর্ট করে যে আমি যদি প্রেশার বাড়াই তাহলে আয়তন কি হবে কমে যাবে। তার মানে এটা কোন সূত্র সাপোর্ট করে? বয়েলের সূত্রকে সাপোর্ট করে, রাইট? বয়েলের সূত্রে এখানে কি লেখা আছে যে প্রেশার ইজ প্রপোর্শনাল টু 1/v। প্রেশার আর ভলিউমের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তাহলে বয়েলের সূত্র যেটা সাপোর্ট করে এই গ্রাফও সেটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করে, রাইট? বয়েলের সূত্র যা বলে সেটা গ্রাফে এরকমভাবে আমাদেরকে দেখাবে। এবং এই যে লেখচিত্র বা এই টাইপের লেখচিত্রর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আইসোথার্ম। এটা তোমাদের এমসিকিউতে আসবে, অনেক সময় সিকিউতে আসতে পারে। আইসোথার্ম, এখানে দুইটা শব্দ আমরা একটু আলাদা আলাদা করে ভেঙে বলি। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। তোমরা সবাই থার্মোমিটারের সাথে নিশ্চয়ই পরিচিত। সো থার্মোমিটার কেন বলা হয়? কারণ সেটা তাপমাত্রা মাপার যন্ত্র, রাইট? সো সেখান থেকে থার্ম শব্দটা আসছে, রাইট? আবার আমরা যখন ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার পড়ব গুণগত রসায়ন, তখন আমরা সেখানেও দেখব যে থার্মাল আইআর বলে এক ধরনের রশ্মি আছে, তো সেটাও অ্যাকচুয়ালি তাপমাত্রার সাথে সম্পর্কযুক্ত। তাহলে এখানে এই গ্রাফটাতে কি বলা হলো আইসোথার্ম। আইসোথার্ম কেন বলা হলো? কারণ আইসো শব্দের অর্থ হচ্ছে একই এবং থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। দ্যাট মিনস এই গ্রাফটাকে বলা হলো আইসোথার্ম, মানে একই তাপমাত্রার লেখচিত্র। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া একই তাপমাত্রা কই পেলেন আপনি? একই তাপমাত্রা যে বলতেছেন, একই তাপমাত্রা কথাটা কোথায় পেলেন? এইটা আমরা পেলাম হচ্ছে আমাদের নিমোনিক থেকে। আমাদের নিমোনিকে আমরা কি পড়েছিলাম যে বয়েলের সূত্রে টেম্পারেচার হচ্ছে স্থির। দ্যাট মিনস বয়েলের সূত্রে টেম্পারেচার হচ্ছে স্থির। টেম্পারেচার স্থির মানে কি? বাংলা করলে কি বোঝায়? একই তাপমাত্রা,
তাপমাত্রা অপরিবর্তিত থাকে, তাপমাত্রা হচ্ছে একই। যেহেতু বয়েলের সূত্রে তাপমাত্রা একই, তাই বয়েলের সূত্রের গ্রাফটা এরকম দেখায়, প্রেসার যতই বাড়ায় ভলিউম ততই কমে যায়, এবং গ্রাফটা এরকম দেখায়। গ্রাফের নাম দেওয়া হয়েছে আইসোথার্ম। আইসো মানে কি একই, থার্ম মানে হচ্ছে তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে আশা করি বয়েলের সূত্র আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে, যার কারণে আমরা তাপমাত্রাকে বাদ দিয়ে বাকি দুইটা প্যারামিটার নিয়ে আলোচনা করতে পারি। একটা হচ্ছে প্রেসার, আরেকটা হচ্ছে ভলিউম। প্রেসার আর ভলিউমের মধ্যবর্তী সম্পর্ক কি? প্রেসার আর ভলিউমের মধ্যবর্তী সম্পর্ক ব্যস্তানুপাতিক। প্রেসার যদি আমরা বাড়াই ভলিউম কমে যায়, ভলিউম যদি বাড়াই তাহলে প্রেসার কমে যায়। এই ধরনের সম্পর্ককে আমরা এইভাবে প্রকাশ করে থাকি, দ্যাট ইজ পি ইজ প্রপোর্শনাল টু 1/v। এবং এইখান থেকে আমরা যদি আস্তে আস্তে ম্যাথমেটিক্যাল রূপে আসি, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন দিক থেকে যদি আমরা সমীকরণে আসি, তাহলে বয়েলের সূত্রের সমীকরণটা দাঁড়ায় হচ্ছে P1V1 ইকুয়ালস টু P2V2। এবং এটা যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে আসি, তাহলে আমরা যেটা দেখতে পারবো, এক্স অ্যাক্সিসে যদি P রাখি, ওয়াই অ্যাক্সিসে যদি V রাখি, যতই আস্তে আস্তে P বাড়বে ততই আস্তে আস্তে V কমবে, এবং শেপটা হবে ঠিক এই রকম। এবং এই শেপের কার্ভকে আমরা বলি আইসোথার্ম। আইসোথার্ম কেন বলি? কারণ আইসো শব্দের অর্থ হচ্ছে একই, থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। যেহেতু এটা একই তাপমাত্রা, যেহেতু বয়েলের সূত্রের তাপমাত্রা স্থির, তাই এই ধরনের কার্ভকে কি বলা হয়? আইসোথার্ম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো বয়েলের সূত্র। বয়েলের সূত্র নিয়ে আর কোনো কনফিউশন আশা করি তোমাদের মধ্যে থাকবে না।